ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যে পার্টটা পড়ব আজকে দ্রবণ চ্যাপ্টারের, সেটা হচ্ছে দ্রবণের দ্রবণের হিমাঙ্কের অবনমন। দ্রবণের হিমাঙ্ক অবনমন আমরা আজকের চ্যাপ্টারে পড়ব। আজকের টপিকে প্রথম আলোচনা এটা নিয়েই করব। তো দ্রবণের হিমাঙ্ক অবনমন বা হিমাঙ্কের অবনমন, এটাকে বলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট of freezing point, ঠিক আছে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনমন। তো এই ব্যাপারে আমরা আজকে পড়বো আমরা। তার আগে বলি যে আমরা যে হিমাঙ্কের অবনমন আগের দিন পড়েছিলাম স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়নটা কি বলেছিলাম? স্ফুটনাঙ্কের উন্নয়ন বলতে বোঝাতে চেয়েছিলাম, ধরো একটা দ্রবণ আছে, এটা ধরো বিশুদ্ধ এটা বিশুদ্ধ দ্রাবক। আর এখানে কি হচ্ছে, দ্রাব আর দ্রাবক মিক্সচার আছে। এখানে ঘনত্বটা অনেক বেশি আছে, দ্রবণ। তো বলছে এখানে যদি বিশুদ্ধ দ্রাবকের টিবি মানে স্ফুটনাঙ্ক হয় আর দ্রবণের স্ফুটনাঙ্ক যদি টিবি ড্যাশ হয়, তাহলে এখানে কি হয়, যখন দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে পদার্থ যায়, দ্রবণ তৈরি করা হয় দ্রাব মেশানোর পর, অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব মেশাতে হবে। তাহলে যখন মেশানোর পর এখানকার যে টিবি বা স্ফুটনাঙ্ক, দ্রবণের যে স্ফুটনাঙ্কটা আছে সেটা কি হচ্ছে, এখানে কমে যাচ্ছে। কার তুলনায়? এই যে বিশুদ্ধ দ্রাবকের তুলনায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের কি কমে যাচ্ছে? অবশ্যই দ্রবণের দ্রবণের যে স্ফুটনাঙ্ক সেটা এখানে কমে যাচ্ছে, স্ফুটনাঙ্কটা কমে যাচ্ছে। কারণ তাহলে কার বেশি হলো? বিশুদ্ধ দ্রাবকের টিবি আর দ্রবণের হচ্ছে টিবি ড্যাশ। তাহলে আমরা বলতেই পারি আমরা কি বলতে পারি? আমরা বলতেই পারি যে ডেল টিবি ইকুয়ালস টু, দেখো এর কম হচ্ছে আর এটা কি বেশি, যেহেতু এটা বিশুদ্ধ দ্রাবকের, তাই জন্য এর বেশি থেকে কম বিয়োগ আমরা বলেছিলাম, তাই না? তা আমরা বলেছিলাম টিবি মাইনাস টিবি ড্যাশ। এটা তো আমরা জেনেছিলাম আগের যে দিনের ভিডিও ক্লাসে বা অনলাইন ক্লাসে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আজকে এটা নিয়ে যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন বলতে কি বোঝাচ্ছে, যে আমি একটু আগে একটা ছবি এঁকেছিলাম, যে ধরো এটা বিশুদ্ধ দ্রাবক, ঠিক আছে, এটা যদি বিশুদ্ধ দ্রাবক হয় আর এটা যদি দ্রবণ হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে যখন এটা কনভার্ট হচ্ছে, যখন এখান থেকে এটাতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যখন দ্রাব মেশানো হচ্ছে, তখন এটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্রাব মেশানোর ফলে এটা তৈরি হচ্ছে।
প্রথমে ছিল বিশুদ্ধ দ্রাব বিছানার পরে এটা তৈরি হলো। এটা তৈরি হওয়ার পর, ঠিক আছে, এটা যখনই তৈরি হলো, এবার এই তৈরি হওয়ার পর কি হলো, এর যে বিশুদ্ধ, এর যে সরি হিমাঙ্ক, যেটাকে টিএফ ড্যাশ দিয়ে লিখছি, আর এর হিমাঙ্ক টিএফ লিখছিলাম। তো আগে প্রথমটা বেশি ছিল, ঠিক আছে, হয় পরেরটা বেশি ছিল, প্রথমটা কম ছিল, ঠিক আছে। দ্রবণেরটা কী ছিল, আগে টিভির ক্ষেত্রে কী ছিল, টিভির ড্যাশটা বেশি ছিল টিভির তুলনায়, কারণ এখানে বৃদ্ধি পাচ্ছে এখানে যাওয়ার পর, সেই কারণে ডেল টিভি সমান সমান লিখলাম টিভি ড্যাশ মাইনাস টিভি, ঠিক আছে, টিভি ড্যাশ মাইনাস টিভি, ঠিক আছে। ডেল টিভি সমান সমান লিখছিলাম টিভি ড্যাশ মাইনাস টিভি, কিন্তু এর ক্ষেত্রে ডেল টিএফ ইকুয়ালস টু লিখব, ডেল টিএফ ইকুয়ালস টু লিখব টিএফ ড্যাশ, মানে এর থেকে এটা কমে যাচ্ছে, তার মানে এর মান বেশি, টিএফ ড্যাশ মাইনাস টিএফ মাইনাস টিএফ ড্যাশ, তাহলে কি বলছি, টিএফ মাইনাস টিএফ ড্যাশ। এটা হচ্ছে তোমার কিসের বললাম, এটা বললাম তোমার স্ফুটনাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন এখানে ঘটছে। এই যে হিমাঙ্কের অবনমন ঘটছে, এই হিমাঙ্কের অবনমনের কারণটা কি হতে পারে? দেখো, এই হিমাঙ্কের অবনমন কারণ যদি দেখতে হয়, তাহলে একটা জিনিস আমরা জানি যে যখন দ্রাব মেশাচ্ছি তখন বাষ্পচাপ কি হচ্ছে, কমে যাচ্ছে। বাষ্পচাপ কমে গেলে কি হচ্ছে, বাষ্পচাপের সাথে সঙ্গ আছে এটা। তো এটা যদি বোঝার চেষ্টা করো, তাহলে আমি একটা গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি তোমাদের যে কি হচ্ছে আর কেন হচ্ছে। ধরো এটা একটা গ্রাফের অ্যাক্সিস, ঠিক আছে, এটা একটা অ্যাক্সিস আর এটা একটা অ্যাক্সিস, ঠিক আছে। এই বরাবর বাষ্পচাপকে নির্দেশ করছে, আর এই বরাবর টেম্পারেচারকে নির্দেশ করছে। তাহলে দেখো এখানে কি ঘটে, এখানে দেখো যখন কেউ হিমাঙ্কে পৌঁছায় তখন কি হয়, কঠিনে পরিণত হয়, ঠিক আছে। এই কঠিনে পরিণত হওয়ার সময় এই যে এটা যেটা আঁকলাম, এটা হচ্ছে কঠিনের গ্রাফ, কঠিনের বাষ্পচাপের গ্রাফ, ঠিক আছে। অর্থাৎ হিমাঙ্ক কখন আসে, যেই উষ্ণতায় তরলের বাষ্পচাপ কঠিনের বাষ্পচাপের সাথে সমান হয়ে যায়, সেই উষ্ণতায় এটাকে আমরা বলি হিমাঙ্ক, ঠিক আছে। তো দেখো এখান থেকে এবার এটা যেটা আসলো সেটা হচ্ছে দ্রাবকের, দ্রাবকের বাষ্পচাপ আমি আগেও বলেছিলাম বেশি দ্রবণের চেয়ে, সেই কারণে এর বাষ্পচাপটা উপরে, আর এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো তো, এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কার মেসেজের, দ্রাবকের, এটা ধরে নাও বি পয়েন্ট, এটা ধরে নাও এ পয়েন্ট, আর এখানে যেটা করেছে সি পয়েন্টে করেছে এটা। তাহলে এখানে যেই এটা দেখো এই অংশে, এই বি অংশে কি হচ্ছে, দ্রাবকের যে গ্রাফটা আছে বাষ্পচাপের গ্রাফটা, সেই বাষ্পচাপটা গিয়ে
এই যে কঠিন পদার্থের যে বাষ্পচাপটা আছে ওর সাথে সমান হয়েছে। তার মানে এই পয়েন্টে যে লাইনটা দাঁড়াচ্ছে এই লাইনটা হচ্ছে কি এই দ্রাবকটার বাষ্প সরি এই উষ্ণতায় সমান হচ্ছে। দেখো বুঝবে ব্যাপারটা, এই পয়েন্টে যদি নিচে নামো তাহলে এটা একটা টেম্পারেচার পাবো। তো এই টেম্পারেচারটার নাম দিয়ে দিলাম আমি টিএফ, আর এখানে যে টেম্পারেচারটা পাবো তার নাম দিয়ে দিলাম টিএফ ড্যাশড। ঠিক আছে, তাহলে দেখো এই যে টিএফ এই যে এই টেম্পারেচারটা যেটা আসছে সেইখানে এই পয়েন্টে দ্রাবকের যে বাষ্পচাপ সেটা কঠিনের বাষ্পচাপের সাথে সমান হয়েছে। তাই এই পয়েন্ট কোন উষ্ণতায় হচ্ছে নিচে আমরা দেখে নিতে পারবো টিএফ। তাহলে এই টিএফটা হচ্ছে এই দ্রাবকটার হিমাঙ্ক। আর এই দ্রবণের যে গ্রাফটা আসছে এই দ্রবণের বাষ্পচাপের গ্রাফটা দেখো সি পয়েন্টে এসে কি করছে কঠিনের বাষ্পচাপের সমান হচ্ছে, কঠিনের বাষ্পচাপের সাথে সমান হচ্ছে। সুতরাং এই পয়েন্ট বরাবর যদি নিচে আসো তো কোন টেম্পারেচার পাচ্ছি টিএফ ড্যাশড। তাহলে এই টিএফ ড্যাশটা হচ্ছে এই দ্রবণটার কি হিমাঙ্ক। তো ভালো করে গ্রাফিক্যালি দেখো টিএফটা আসছে এখানে এই পয়েন্টে, টিএফটা আসছে এই পয়েন্টে আর টিএফ ড্যাশটা আসছে এই পয়েন্টে, তাই না? এবার এই পয়েন্টে যে দেখো এই পয়েন্টটাতে দেখো এটা কোন এটা পয়েন্ট আর এটা পয়েন্টের মধ্যে দেখো এটা পয়েন্ট বেশি, এই মানটা কি হচ্ছে বেশি আর এই মানটা কম। তার মানে বোঝা যাচ্ছে যে টিএফটা বেশি টিএফ ড্যাশটা কম, অর্থাৎ কমে গেছে হিমাঙ্ক। তাহলে এটা গ্রাফিক্যালি ব্যাখ্যা যে হিমাঙ্ক কমে যায়। তাহলে এই গ্রাফটা হচ্ছে তোমার হিমাঙ্কের অবনমনের গ্রাফ। আর এই কারণে আমরা এই যে ডিফারেন্সটা হচ্ছে এখানে টেম্পারেচারের, যেটাকে আমরা ডেল টিএফ লিখছিলাম, এটা সমান সমান হচ্ছে টিএফ মাইনাস টিএফ ড্যাশড। কি টিএফ মাইনাস টিএফ ড্যাশড, অর্থাৎ টিএফ মাইনাস টিএফ ড্যাশড। তাহলে এই দুটোর সাথে সমান। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এটা সম্পর্কে ইকুয়েশনগুলো করব। তো এই উপরে রাউল্টের সূত্র আছে। এর উপরে কি আছে রাউল্টের রাউল্টস ল। রাউল্টস ল কি বলছে এটা আমরা বুঝবো এবার। রাউল্টস ল বলছে, রাউল্টস ল কি বলছে, রাউল্টস ল বলছে যে এই যে ডেল টিএফ, এই যে বললাম আমি ডেল টিএফ আমাদের যে এই হিমাঙ্কের যে অবনমন হচ্ছে সেটা ইজ প্রপোর্শনাল টু মোলালিটি। এটা কি এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে মোলালিটি। মোলালিটি এটা হচ্ছে মোলালিটি, এমটা হচ্ছে কি মোলালিটি। ঠিক আছে, এমটা হচ্ছে কি মোলালিটি। তাহলে মোলালিটি জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এটার সাথে মোলালিটির সাথে সম্পর্ক। তো এবার যদি আমরা দেখি যে এই মোলালিটির সাথে যে সম্পর্ক আছে সেটা যদি আমি একটু এলাবোরেট করি, তো আমরা কি জানি যে এম ইকুয়ালস টু মানে মোলালিটি ইকুয়ালস টু হচ্ছে W2 বাই M2 ইন্টু
W1 ইন্টু এক হাজার ইন্টু কি 1000 মোল পার কেজি, তাই না? এর হয়েছিল মোল পার কেজি, এটা হচ্ছে মোলালিটি। এটা কি ছিল? মোলালিটি। এবার আমরা কি জানি দেখো, আমরা একটু আগেই কি লিখলাম? আমরা একটু আগেই লিখলাম যে del TF is proportional to মোলালিটি। তাহলে del TF ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট বসবে, সেটাকে KF লিখি আমরা, ইন্টু এম। এই KFটা যে আছে, এই KFকে বলা হয় মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, বা এর আরও একটা নাম আছে ক্রায়োস্কোপিক ধ্রুবক। ঠিক আছে? এই KFটাকে বলা হয় মোলাল হিমাঙ্কের অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক। ঠিক আছে? বা ক্রায়োস্কোপিক ধ্রুবক। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে আমাদের কাছে দেখো, এটা খুব সহজে বুঝে নিলাম যে del TF ইকুয়ালস টু কী ছিল? KF ইন্টু এম। কী ছিল? KF ইন্টু এম। এবার দেখো এই যে এমটা আছে, এই যে এমটা যেটা মোলালিটি বলছি, এটা সমান আমি একটু আগে লিখলাম, সেই মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে এর আণবিক ভর বের করে নিতে পারবো। তো আমরা মোলালিটিটাকে মিটিয়ে ওই জায়গায় ওই মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে মানটা কী ছিল? W2 বাই M2 ইন্টু W1 পরে 1 0 0 আর 0 1000, তাই তো? তাহলে এখানে এটা পেয়ে গেলাম, এই মোলালিটির পরিবর্তে মানটা বসিয়ে দিলাম, তাই না? এইবার এখান থেকে এই এমটাকে এই সাইডে করে দেবো আর এই del TFটাকে এই সাইডে এনে নেব, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিচ্ছি ওটা। তাহলে এবার M2 সমান সমান KF ইন্টু, কী বলা হয়? KF ইন্টু W2 বাই del TF। ওই M2-র জায়গায় del TF-টা বসালাম, M2-র জায়গায় M2টা এখানে চলে এসছে আর del TF-টা এখানে চলে এসছে, তাই M2 জায়গায় del TF-টা বসিয়ে দিলাম। ইন্টু 1000 আর নিচে হচ্ছে W1। এখানে ডাব্লিউগুলো থাকে W ইন গ্রাম, প্রত্যেক ডাব্লিউকে গ্রামে রাখতে হবে। W1কেও গ্রামে রাখতে হবে, W1কেও গ্রামে রাখতে হবে, W2কেও গ্রামে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের M2 যেটা বের করার ফর্মুলা সেটা আমরা জেনে নিলাম এখানে। ঠিক আছে? তাহলে এটা আমাদের M2 বের করার ফর্মুলা। তাহলে আমরা এটা জেনে নিলাম। তাহলে তোমরা আজকে এটা জানতে পারলে। নেক্সট এখন যেটা আমি করব সেটা হচ্ছে এই যে KF এর যে মানটা আছে, এই KF যে আছে, এই KF এর আলাদা আরও একটা ফর্মুলা আছে যেটা KF এর নির্ভরশীলতা, অর্থাৎ KF দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে,
কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। কেএফ সম্পর্কে বলি, এই দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ এক একটা দ্রাবকের ক্ষেত্রে কেএফ এর মান এক এক রকম, কিন্তু দ্রাব যাই দাও না কেন তার প্রকৃতির উপর নির্ভর করে না কেএফ এর মান। তো তাছাড়া আরও কিছু জিনিস আছে যার উপর ডিপেন্ড করে। সেটা কি, সেটা আমরা এখন করব। কেএফ ইকুয়ালস টু আর টিএফ স্কোয়ার by 1000 into LF। এখানে প্রত্যেকটা জিনিসের মান আমরা বলে দিচ্ছি। এই যে LF, এটাকে বলা হয় লীন তাপ। ঠিক আছে, লীন তাপ কিসের লীন তাপ? কঠিনী ভবনের বা কঠিন দ্রাবকের গলনের লীন তাপ, ফিউশন। ঠিক আছে, গলনের লীন তাপ কার ক্ষেত্রে? অবশ্যই সেটা কঠিন দ্রাবকের ক্ষেত্রে গলনের লীন তাপ। টিএফ তো জানোই তুমি, ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্ক। ঠিক আছে, আর এখানে আরটা হচ্ছে কি, আর এর মান তো সবাই জানো তোমরা, আর একটা ধ্রুবক। ঠিক আছে, এই আর এর মান প্রত্যেকেই জানো আর এর মান কি হয়। ঠিক আছে, তো তাও আমি বলে দিচ্ছি, আর এর মানটা হচ্ছে 0.821। 0.821 হচ্ছে আমাদের আর এর মান। তাহলে এখান থেকে আমরা আর এর মানটাও লিখতে পারবো। তো আর এর মান এক একটা এককে এক এক রকম হয়। ঠিক আছে, তো আমরা আর এর মান আরও একটা লেখা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে 1.987। এসআই পদ্ধতিতে যদি লেখো তাহলে 1.987, এখানে আর এর মানটা এটা দাঁড়ায়। তো আমরা এখানে এটা কমপ্লিট করলাম। ঠিক আছে, এরপরে আমরা যাব যেটা নেক্সট টপিকের ওপর, সেটা হলো অভিস্রবণ চাপ। অভিস্রবণ বা অভিস্রবণ চাপ। আমি একটু আগে যেটা বললাম তোমাদের, সেটা হচ্ছে যে টিএফ এর ব্যাপারটা বললাম, সেটা মনে রাখবে। সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, অঙ্কে শুধুমাত্র অঙ্কেই কাজে লাগে, এর কোনো প্রমাণ বা কিছু পরীক্ষায় দেয় না। যে টিএফটা, ঠিক আছে, কেএফ ইকুয়ালস টু আর টিএফ স্কোয়ার বাই 1000 ইন্টু এলএফ। ঠিক আছে, সমস্যা নেই কোনো মানে। এইবার আমরা এটা করবো, সেটা হচ্ছে অভিস্রবণ চাপ আর অভিস্রবণ। অভিস্রবণ তোমরা জানো কি? অভিস্রবণ হচ্ছে যদি কোনো পাত্রে ঠিক আছে একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে, এটা অর্ধবেদ্য পর্দা ধরে রাখো, সেমি পারমেম্ব্রেন। ঠিক আছে, তো এই অর্ধবেদ্য পর্দাতে দুপাশে দুই রকম কনসেন্ট্রেশনের এটা ধরে নাও বিশুদ্ধ দ্রাবক আছে এই পাশটায়, আর এই পাশে আছে
ওর সাথে ওই দ্রাবকটার সাথে দ্রবণ মানে দ্রাব মিক্স করে দ্রবণ। আর এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। এই অর্ধবেদ্য পর্দা, ঠিক আছে, এটা অর্ধবেদ্য পর্দা। তাহলে কি হয়, আমরা কি জানি যে কম ঘনত্বের যে দ্রাবকটা আছে, এই যে কম ঘনত্বের দ্রাবকটা, এটা কি করবে, বেশি ঘনত্বের দিকে যাবে, অর্ধবেদ্য পর্দা ভেদ করে বেশি ঘনত্বের দিকে যেতে শুরু করবে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় অভিস্রবণ। একে বলা হয় অভিস্রবণ। এই অভিস্রবণের কারণ হচ্ছে, এই অভিস্রবণ ঘটে এর কারণ হচ্ছে রাসায়নিক বিভব। ঠিক আছে, রাসায়নিক বিভব। বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভব দ্রবণে উপস্থিত দ্রাবকের রাসায়নিক বিভব অপেক্ষা বেশি থাকে। মানে এখানকার যে রাসায়নিক বিভবটা থাকে, এখানে যে রাসায়নিক বিভবটা থাকে, এটা এর রাসায়নিক বিভব অপেক্ষা বেশি। রাসায়নিক বিভব, ঠিক আছে, এর রাসায়নিক বিভবটা এর তুলনায় বেশি। কার বেশি বললাম, বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভবের মানটা এই দ্রবণ অপেক্ষা, দ্রবণে যে রাসায়নিক বিভবের মান আছে এর অপেক্ষা বেশি। কার বেশি, বিশুদ্ধ দ্রাবকের বেশি, দ্রবণের কম। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ব্যাপারটা, দ্রাবক আর দ্রবণের ব্যাপারটা। তো এই যে অর্ধবেদ্য পর্দা, এই দুদিকের বিভবকে, এই দিকের আর এই দিকের বিভবটা সমান করার জন্য এই অর্ধবেদ্য পর্দা অ্যালাউ করে এখানকার যে ছোট কণা, দ্রাবকে যেহেতু ছোট কণা হয়, সেই দ্রাবকটাকে এদিকে যেতে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অভিস্রবণের কারণ, অভিস্রবণটাকে ঘটার কারণটা। ঠিক যেমন তোমরা জানো ছোট্ট কিশমিশের মধ্যে ঘটে। তোমরা জানো যে ছোট কিশমিশকে যদি চিনি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে দানাটি ফুলে যাবে, আবার ফোলা দানাকে যদি চিনি জলে ডুবিয়ে রাখা হয় দানাটা আবার শুকিয়ে যাবে। তো এইভাবে কিশমিশ নিয়েও তোমরা খেলা করতে পারো, বা চুপসে যাবে, শুকিয়ে যাবে বা চুপসে যাবে। অর্ধবেদ্য পর্দা তোমরা জানো দুই রকম হয়, সেটা বইয়ের মধ্যে লেখা আছে, দেখবে অর্ধবেদ্য পর্দার সংজ্ঞা এবং উদাহরণ ছায়া প্রকাশনীর 82 নম্বর পেজে উপস্থিত আছে। আচ্ছা, এবার আমরা বোঝার চেষ্টা করব যে এই অভিস্রবণ চাপ, এই অভিস্রবণ চাপটা আসলে কি। ঠিক আছে, এই অভিস্রবণ চাপটা কি এতক্ষণে বুঝলাম আমরা যে অভিস্রবণ জিনিসটা কি। এবার আমরা বোঝার চেষ্টা করব যে অভিস্রবণ চাপটা আসলে কি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই অভিস্রবণ চাপটা কি। ধরে নাও তোমার কাছে ইউ আকৃতির একটা নল আছে, এর মাঝখানে অর্ধবেদ্য পর্দা আছে। ঠিক আছে, এবার এদিকে এক সাইডে কি করে তুমি বিশুদ্ধ দ্রাবক রাখলে, আর এই সাইডে ঘন করে রাখলাম, আমি দেখাচ্ছি বেশি। ঠিক আছে, তো এদিকে কি আছে, বিশুদ্ধ দ্রাবক, আর এদিকে কি আছে, দ্রবণ। এদিকে আছে দ্রবণ
আর এদিকে আছে বিশুদ্ধ দ্রাবক। এখানে আচ্ছা করে রেখেছি যাতে বোঝা যায় যে এর ঘনত্বটা বা গাঢ়ত্বটা কম আছে, বিশুদ্ধ দ্রাবক। এবার আমরা কি করছি, এর উপর একটা পিস্টন দিয়ে প্রেসার প্রয়োগ করছি, ঠিক আছে? তো প্রেসারটা আমরা এখান থেকে দিচ্ছি, প্রেসারটার মান হচ্ছে পাই, ঠিক আছে? প্রেসারটার মান হচ্ছে পাই। ঘটনাটা এবার আমি বুঝাচ্ছি তোমাকে। দেখো, দেখো এখানে কম গাঢ়ত্ব আছে, এখানে বেশি গাঢ়ত্ব আছে, মাঝখানে অর্ধবেদ্য পর্দা। তাহলে এখান থেকে বিশুদ্ধ দ্রাবকের কণাগুলো দ্রবণের দিকে যাবে, দ্রবণের দিকে যাচ্ছে, দ্রবণের দিকে যাবে, আবার দ্রবণের দিকে যাবে, অর্থাৎ এইভাবে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এইবার এই সময় আমরা ধরো এখান থেকে প্রেসার ক্রিয়েট করছি, এই সাইড থেকে, এই সাইড থেকে যদি প্রেসার ক্রিয়েট করি, তাহলে এখান থেকে যে দ্রবণটা যাচ্ছিল যে গতিবেগে অর্ধবেদ্য পর্দা ভেদ করছিল, সেটা কি হবে, আস্তে আস্তে স্লো হবে। প্রথমে এই স্পিডে যাচ্ছে, এখন এই স্পিডে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে এদিকে যত প্রেসার ইনক্রিজ করবে এদিকে তত এদিক থেকে এদিকে যাওয়া স্লো হবে। আস্তে আস্তে একটা টাইমে, প্রেসার করতে করতে একটা টাইমে এই দিক থেকে বিশুদ্ধ দ্রাবকের কণাগুলো এদিকে যাওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অভিস্রবণটা বন্ধ হয়ে যাবে। এদিক থেকে বিশুদ্ধ দ্রাবকের দিকে যাওয়াটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অভিস্রবণ বন্ধ হয়ে যাচ্ছে। তো যে প্রেসার প্রয়োগ করলে, যে প্রেসারটা প্রয়োগ করছি পাই, এই ধরে নাও পাই প্রেসার প্রয়োগ করছি, তাতে কি হবে, এটা বন্ধ হয়ে যাচ্ছে এদিকে যাওয়া। পাই প্রেসার প্রয়োগ করছি, এদিকে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে মিনিমাম প্রেসার এদিক থেকে প্রয়োগ করলে অভিস্রবণ ঘটনাটি বন্ধ হয়ে যায়, সে মিনিমাম প্রেসারটাকে বলা হয় অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ, এই তাহলে পাইটাই হচ্ছে অভিস্রবণ চাপ, পাইটাই হচ্ছে অভিস্রবণ চাপ। বোঝা গেল? তাহলে অভিস্রবণ চাপটা কি? খুব সোজা। তাহলে যখন কি হচ্ছে, আমরা কি বললাম, যখন আমরা এদিক থেকে প্রেসার ক্রিয়েট করছি, এই প্রেসারটা আস্তে আস্তে যত ক্রিয়েট বাড়াবো প্রেসার, এদিক থেকে দ্রাবকের কণা এইদিকে যাওয়া, দ্রবণের দিকে যাওয়াটা বন্ধ হয়ে যাবে, কমতে থাকবে আস্তে আস্তে। ওর বেগটা কমতে কমতে একটা টাইমে প্রেসার যদি এইভাবে ইনক্রিজ করতে থাকে, তাহলে কমতে কমতে একটা টাইম আসবে যখন অভিস্রবণ যে ঘটনাটা ওটা ঘটবে না। এই ঘটনাটাকেই আমরা বলি অভিস্রবণ চাপ। ঘটনাটাকে বলছি, অর্থাৎ যে মিনিমাম প্রেসারটা, এই যে পাই ধরে নাও মিনিমাম প্রেসারটা প্রয়োগ করছে, এই মিনিমাম প্রেসার যেটা প্রয়োগ করব যাতে এই অভিস্রবণটা বন্ধ হয়ে যাবে, সেটাই হচ্ছে অভিস্রবণ চাপ। যে মিনিমাম চাপটা প্রয়োগ করি অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ করার জন্য, সেটাই হচ্ছে অভিস্রবণ চাপ। আর এই অভিস্রবণ চাপকে আমরা পাই দিয়ে লিখছি। এই অভিস্রবণ চাপকে আমরা কি দিয়ে লিখছি? পাই দিয়ে লিখছি। তো স্টুডেন্টস, তোমরা বুঝতে পারলে যে পাই, অভিস্রবণ চাপ জিনিসটা কি, পাই জিনিসটা কি। এবার একটা কথা এখানে নতুন উল্লেখ করব আমি, সেটা হচ্ছে বিপরীত অভিস্রবণ। আচ্ছা, অভিস্রবণ তো বুঝতে পারলাম, যেটা হচ্ছে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যখন পদার্থ যাচ্ছে, তাই না? তো বেশি গাঢ়ত্ব থেকে যখন কম গাঢ়ত্বের দিকে পদার্থটা যাচ্ছে বা তরলটা যাচ্ছে, সেটাকে আমরা কি বলছিলাম? কম গাঢ়ত্ব থেকে যখন বেশি গাঢ়ত্বের দিকে যাচ্ছে। আবার বলছি,
বিশুদ্ধ দ্রাবক মানে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যখন পদার্থটা যাচ্ছে তখন সেটাকে বলছিলাম আমরা, কি বলছিলাম, সেটা হচ্ছে অভিস্রবণ। কিন্তু আমরা যদি এই পাই প্রেসারটা চাপ দিলে অভিস্রবণ তো বন্ধ হয়ে যাবে, এদিক থেকে এদিকে যাবে না ক্রস। কিন্তু তারপরেও, অর্থাৎ যে প্রেসার দেওয়ার পরেও অভিস্রবণ চাপ বন্ধ হয়ে গেছে, অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও যদি আবার প্রেসার ইনক্রিজ করতে থাকি, ঠিক আছে, এদিক থেকে এদিকে যখন যাচ্ছে, যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও যদি আমি প্রেসার ইনক্রিজ করতে থাকি, মানে এদিক থেকে যে এদিকে যাচ্ছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও যদি আমি প্রেসারটা ইনক্রিজ করি, বন্ধ হয়ে যাওয়ার পরেও প্রেসারটা ইনক্রিজ করছে, তাহলে কি হবে, এরপরে যদি প্রেসার ইনক্রিজ করো তাহলে উল্টো দিকে অভিস্রবণ হতে থাকবে, অর্থাৎ বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে শুধুমাত্র দ্রাবকের কণাটা, মনে রাখবে এখানে যদি জল আছে আর লবণ আছে, লবণের কণাটা থেকে যাবে, দ্রাবকের কণাটা দ্রাবকের কণাটা এই যে অর্ধবেদ্য পর্দা আছে এটাকে ভেদ করে এদিকে বিশুদ্ধ দ্রাবকে এসে মিশে যাবে, ঠিক আছে। লবণের কণাগুলো থেকে যাবে, শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র দ্রাবকের কণাগুলো অর্ধবেদ্য পর্দা দিয়ে পার করে এদিকে থেকে যাবে। তো এটা কি ঘটছে, বিপরীতমুখী ঘটছে, তাই না? এটা কোন দিকে ঘুরছে, এবার কিন্তু এইদিকে যাচ্ছে, ঠিক আছে। এই যে এই কালারটা যে বিপরীত অভিস্রবণ লিখেছে ওই কালারটাকে দেখো, এদিক থেকে এদিকে গেছে চিহ্নটা, তাই না? তাহলে কি হচ্ছে, এই যে কালারটা আমরা ইউজ করছি, এই যে বিপরীত দিকে ঘটছে, এই যে বিপরীত দিকে অভিস্রবণ ঘটছে, কেন ঘটছে? কারণ অভিস্রবণ চাপ প্রয়োগ করলে কি হয়, এদিক থেকে কণা এদিকে যাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা তারপরেও আরও বেশি চাপ প্রয়োগ করছি, যদি করি তাহলে কি হবে, বিপরীত দিকে অর্থাৎ বেশি ঘনত্ব থেকে দ্রাবকের কণা কোন দিকে যাবে, বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে যাবে অর্ধবেদ্য পর্দা ভেদ করে। তার ফলে এই যে বিপরীতমুখী হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় বিপরীত অভিস্রবণ। এটা কি বলা হয়, বিপরীত অভিস্রবণ। মনে রাখবে এই যে বিপরীত অভিস্রবণটা আছে, এই পদ্ধতিতে সামুদ্রিক জল থেকে পানীয় জল উৎপন্ন করতে প্রয়োগ করা হয়। এই যে বিপরীত অভিস্রবণ পদ্ধতিটা আছে, একে কি করা হয়, এই পদ্ধতি প্রয়োগ করা হয় সামুদ্রিক জল থেকে কি তৈরি করতে, সামুদ্রিক জল থেকে পানীয় জল বা আমরা যেই জলগুলো খাই, ঠিক আছে, বোতলে যেটা পাওয়া যায়, সেই পানীয় জল, ঠিক আছে, তৈরি করতে সাহায্য হয়। এই বিপরীত অভিস্রবণের সাহায্যে পানীয় জল তৈরি করতে পারি আমরা। তাহলে শুধু জলটা এদিকে চলে যায়, আর জলের মধ্যে সামুদ্রিক জলের যে লবণ পদার্থগুলো বা যে জিনিসগুলো থেকে যায়, সেগুলো কি, যে দ্রাবগুলো থাকে দ্রবীভূত অবস্থায়, তারা এখানে এপারেই থেকে যায়, আর শুধুমাত্র জলের অর্থাৎ দ্রাবকের কণাগুলো বিশুদ্ধ এই পর্দা ভেদ করে বিশুদ্ধ জলে এসে মেশে। এইভাবে আমরা কি তৈরি করি, আমাদের কি তৈরি করা হয়, পানীয় জল তৈরি করা হয়। এই পদ্ধতিতে পানীয় জল তৈরি করা হয়। তাহলে স্টুডেন্টস, আমরা জানতে পারলাম অভিস্রবণ কি, অভিস্রবণ চাপ কি, এবং অভিস্রবণ চাপের চেয়েও যদি বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে বিপরীত অভিস্রবণ দেখতে পাওয়া যায়। বিপরীত অভিস্রবণ কি, এর প্রয়োগ কি, এই ব্যাপারগুলো আমাদের এখানে জানা হলো। এবার এই অভিস্রবণ চাপকে ইউজ করে আমরা কিছু সূত্রকে দেখব, সেই সূত্র দেখার পর কিছু আরও দ্রবণের ভাগ আছে এই চাপ আর কনসেন্ট্রেশনের উপর দিয়ে, সেই জিনিসগুলো দেখব, দেখার পর আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে তোমাদের সিলেবাসে এই অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টিজ যেটা ছিল, সেটা এবছর তোমাদের কাট অফ যে সিলেবাস আছে, রিডিউস সিলেবাস আছে, সেখানে বাদ দেওয়া হয়েছে, সেখানে নেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার নেক্সট টপিকের দিকে যাই। সেটা হচ্ছে সূত্রটা, অভিস্রবণ চাপের উপর
যে সূত্রটা আছে তাকে আমরা ভ্যান টপ সূত্র নামে পরিচিত। এবার তোমরা রাউল্ট থেকে একটু সরলে, ভ্যান টপ সূত্র। ভ্যান টপ সূত্র কি বলছে? এক নম্বরে বলছে পাই ইজ প্রপোর্শনাল টু সি। দুই নম্বরে বলছে পাই ইজ প্রপোর্শনাল টু টি। সিটা কি? সিটা হচ্ছে এখানে মোলারিটি। মোলারিটি। আর টিটা হচ্ছে পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। তিন নম্বর যেটা সূত্র বলেছে ওটা তোমরা জানো, যে এই যে সূত্রগুলো আছে এই সূত্রটা প্রত্যেকটা সূত্র, ভ্যান টপের বলো রাউল্টের বলো, যতগুলো কলিগেটিভ প্রপার্টিসের সূত্র আছে সমস্ত সূত্রই আমরা বলেছিলাম নির্দিষ্ট আয়তনে মানে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দিতে হবে, অনুদ্বায়ী দিতে হবে আর অসংযোজিত হবে। আর এটা শুধুমাত্র কণার উপর ডিপেন্ড করে, এটা আমরা জানি। তৃতীয় সূত্র এটাই বলছে এখানে ভ্যান টপে, যে কোনো কলিগেটিভ প্রপার্টি শুধুমাত্র দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। আর সেটা প্রমাণ করতে যদি দুটো আলাদা আলাদা দ্রবণ নেওয়া হয়, সেখানে আলাদা আলাদা দ্রাব নেওয়া হয় আর সমমল দ্রাব নেওয়া হয়। আলাদা আলাদা দ্রাব কিন্তু সমমল দ্রাব, তাহলে দুজনের যে মধ্যে যে অভিস্রবণ চাপ দেখতে পাবো সেটা সেম দেখতে পাবো। অর্থাৎ যেহেতু মোল সংখ্যা সমান সেহেতু অভিস্রবণও সমান। এটা তৃতীয় সূত্র বলেছে। এটা কোনো ব্যাপার না, এটা সহজ, তোমরা পড়ে নিতে পারবে। এইবার দেখো, এই যে দুটো সূত্র আমরা দেখলাম, এই যে দুটো সূত্র দেখলাম, একটা পাই ইজ প্রপোর্শনাল টু সি আর পাই ইজ প্রপোর্শনাল টু টি, এই দুটো সূত্রকে কম্বাইন করে একটা নতুন সূত্র আমরা পাবো বা নতুন একসাথে লিখতে পারবো। এটাকে একসাথে কীভাবে লিখি? আমরা একসাথে লিখতে পারি এইভাবে, পাই ইজ প্রপোর্শনাল টু সি ইন্টু টি, কনসেন্ট্রেট ইন্টু পরম উষ্ণতা। তাহলে পাই ইকুয়ালস টু সি আর টি। এখানেও আর ইউজ হচ্ছে, ঠিক আছে। এই আরটা হচ্ছে তোমরা জানো ধ্রুবক। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে পাই ইকুয়ালস টু সিআরটি দেখছি আমরা, এই যে পাই ইকুয়ালস টু সিআরটি, এই ফর্মুলাটা ঠিক আছে কার সাথে যেন ম্যাচ করে? কার সাথে ম্যাচ করে চলো দেখে নিচ্ছি কার সাথে ম্যাচ করে। কার সাথে ম্যাচ করে দেখে নিই আমরা। আচ্ছা, আমরা এটা জানি না পাই ইকুয়ালস টু পাই ইকুয়ালস টু সি আর টি। তো সি মানে কি? এন বাই ভি আর টি। তাহলে ভিটাকে যদি ওদিকে করো তাহলে পাই ভি ইকুয়ালস টু এন আর টি। এটা কার সাথে সমান হচ্ছে? পি ভি ইকুয়ালস টু এন আর টি, তাই না? এটা এটা অনেকটা একই রকম দেখতে, সদৃশ, সমান না সদৃশ বলে এটাকে, ঠিক আছে, সদৃশ। সদৃশ মানে একই রকম দেখতে, ঠিক আছে। এটা কার সাথে সদৃশ হচ্ছে এরকম কোশ্চেনও করে। এটা সি ইকুয়ালস টু মোলারিটি, মোলারিটি মানে এন বাই ভি, ঠিক আছে। তো এন বাই ভি যদি রাখো তাহলে ভিটাকে যদি এক সাইডে করে দাও, এন বাই ভি, সি ইকুয়ালস টু এন বাই ভি। এবার ভিটাকে যদি তুমি এদিকে করে দাও তাহলে পাই ভি, আর এদিকে হয়ে যাবে এনআরটি। আর এটাই পি ভি ইকুয়ালস টু এনআরটির সাথে সমান, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণের সাথে সদৃশ। ঠিক আছে, এটাই বলছিলাম আমি, এর সাথে সদৃশ আছে। এবার এখান থেকে এই পাই ইকুয়ালস টু সিআরটি থেকে আণবিক ভর বের করতে হবে আমাদের, দ্রাবের। দ্রাবের আণবিক ভর কি করে বের করবো চলো দেখে নিই।
আমরা জানি পাই ইকুয়ালস টু CRT। আবার C ইকুয়ালস টু W/M ইন্টু V। ভি হবে লিটারে, তাই না? তাহলে দেখো আমাদের কাছে এটা আছে, তাহলে এই সি এর মানটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে পাই ইকুয়ালস টু W/M ইন্টু ভি আর টি। এবার এই এমটাকে পায়ের দিকে নিচে রাখবো আর পাইটাকে এম এর দিকে নিচে আসবো, ব্যাস সিম্পল। তাহলে এম ইকুয়ালস টু W/পাই ইন্টু ভি ইকুয়ালস টু আর টি। তাহলে আমাদের কাছে এখানেও চলে আসলো একটা সূত্র, এম ইকুয়ালস টু W/পাই ইন্টু ভি আর টি। তাহলে আমরা এম এর মানটা পেয়ে গেলাম। তাহলে স্বাভাবিকভাবে ফ্যানটা প্রযোজ্যতার সমর ক্ষেত্রে সেম, তো এই অবিশ্লেষ্য অসংযোজিত অনুদ্বায়ী দ্রাব দিতে হবে, ব্যাস আর কি। এইবার আমরা যেটা বলছিলাম যে দেখো এখানে আমরা অতটা করে নিলাম, এবার আমাদের ক্লিয়ার অভিশ্রবণ চাপটা সব ক্লিয়ার। এবার আমরা কিছু জিনিস পড়বো, সেটা হচ্ছে দ্রবণের যে কয়েকটা ভাগ আছে সেই ভাগ সম্পর্কে। তাহলে আমরা দেখে নিই দ্রবণের ভাগগুলো। দেখো এই যে সলিউশন আছে দ্রবণ, এই দ্রবণের ভাগ আছে আমার, ঠিক আছে? এই দ্রবণের কি আছে, ভাগ আছে। কি ভাগ আছে, কি কি আছে, এটা আমরা দেখে নেব এবার, ঠিক আছে? দেখো দ্রবণকে একটা হবে আইসোটনিক। স্যার আইসোটনিক, আগে নামগুলো শুনে নাও তারপরে বাকিগুলো শুনবে। আইসোটনিক হয়। 2 নম্বর হচ্ছে হাইপোটনিক। হাইপোটনিক। আর 3 নম্বর হচ্ছে হাইপারটনিক। তাহলে 1, 2 আর 3, তাহলে 3টে পার্ট পাচ্ছি। দ্রবণের 3 রকম দ্রবণ অবিশ্রবণ চাপ এর উপর দিয়ে, অবিশ্রবণ চাপকে করে বা ওদের গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে 3টে ভাগে ভাগ করা হয়, আইসোটনিক, হাইপোটনিক আর হাইপারটনিক। তো আমরা এবার দেখে নিই এই জিনিসগুলো কি, আর এই সংক্রান্তে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেগুলো আমরা আলোচনা করব, তারপরে চ্যাপ্টার ক্লোজ। চলো তাহলে আমরা দেখে নিই ব্যাপারটা কি। আমরা এবার আইসোটনিক ম্যাটারটা আলোচনা করব। ধরো মাঝখানে অর্ধবেদ্য পর্দা আছে, এখানে এ বলে একটা দ্রবণ আছে, এখানে বি বলে আর একটা দ্রবণ আছে, ঠিক আছে? এই দ্রবণের কনসেন্ট্রেশন হচ্ছে C1 আর এর দ্রবণের কনসেন্ট্রেশন হচ্ছে C2। এই দ্রবণের অভিশ্রবণ চাপ হচ্ছে π1
আর এই দ্রবণের অভিস্রবণ হচ্ছে চাপ হচ্ছে পাই2। ঠিক আছে, এবার দেখো এই যে এ দ্রবণ আছে এর কনসেন্ট্রেশন C1, অভিস্রবণ চাপ পাই1। বি যে দ্রবণটা আছে তার কনসেন্ট্রেশন C2, অভিস্রবণ পাই2। আইসোটোনিক বলতে এই যে দুটো দ্রবণ আছে এই দ্রবণের, ঠিক আছে, পাই1 আর পাই2 বা C1 বা C2 যদি সমান হয়ে যায় তাহলেই সেটাকে বলা হয় আইসোটোনিক। অর্থাৎ দুজনের অভিস্রবণ চাপ, দুটো দ্রবণের অভিস্রবণ চাপ বা দুটো দ্রবণের কনসেন্ট্রেশন যদি সমান হয়ে যায়, মোলার কনসেন্ট্রেশন বা মোলারিটি যদি সমান হয়ে যায়, তাহলে সেই দ্রবণ দুটো একে অপরের, এ আর বি একে অপরের আইসোটোনিক। ঠিক আছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে না অভিস্রবণ ঘটবে, না বি থেকে এর দিকে অভিস্রবণ ঘটবে, কোনো দিকেই অভিস্রবণ ঘটবে না। যখন আইসোটোনিক অবস্থায় থাকে তখন কোনো অভিস্রবণ কোনো দিকেই ঘটে না। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আইসোটোনিক। আইসোটোনিকে তাহলে কি বললাম, পাই1 ইকুয়ালস টু পাই2, পাই1 ইকুয়ালস টু পাই2। তো দেখো আমরা কি জানি যে পাই1 ইকুয়ালস টু যদি পাই2 হয় তাহলে পাই1 মানে কি C1 RT ইকুয়ালস টু C2 RT। তাই দেখো RT আর RT ক্যান্সেল আউট, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে C1 ইকুয়ালস টু হচ্ছে C2। তাহলে আমাদের দেখো আইসোটোনিক মানে হচ্ছে যেমন দুটো দ্রবণের অভিস্রবণ চাপ সমান হলে পরে কি হচ্ছে, তাদের কনসেন্ট্রেশনও সমান হয়। অভিস্রবণ চাপ যখন সমান হচ্ছে কনসেন্ট্রেশনও সমান হচ্ছে, একই টেম্পারেচার। ঠিক আছে, সেই কারণে এরা কেউ কারোর দিকে অভিস্রবণ ঘটাবে না। এরা হচ্ছে আইসোটোনিক দ্রবণ। এবার আমরা আসি তাহলে এবার দেখো আমরা হাইপোটোনিক। হাইপোটোনিক মানে হচ্ছে দেখো ধরো এ আর বি আছে, C1 C2 পাই1 আর পাই2 এর অভিস্রবণ। তো যদি সাপোজ পাই1 ইজ গ্রেটার দেন পাই2, তাহলে মনে রাখবে পাই2 মানে বি দ্রবণটা এ দ্রবণের তুলনায় হাইপোটোনিক, মানে কম। ঠিক আছে, যে কম সে বেশিটার তুলনায় হাইপোটোনিক। অর্থাৎ কি হবে আমরা দেখে নিচ্ছি এবার। তাহলে C1 ইজ গ্রেটার দেন C2, তাহলে C1 ইজ গ্রেটার দেন কি হচ্ছে C2। তাহলে কি হবে, কার গাঢ়ত্ব কম, যে হাইপোটোনিক তার গাঢ়ত্বটা কম, অর্থাৎ বি যে হাইপোটোনিক এর গাঢ়ত্বটা কম হাইপোটোনিকের ক্ষেত্রে। বি হাইপোটোনিক কার তুলনায়, এর তুলনায়, তাহলে এর গাঢ়ত্ব কম। সেই কারণে আমরা কি জানি কম থেকে বেশির দিকে যাই অভিস্রবণ। সেই কারণে বি যেহেতু হাইপোটোনিক তাই বি থেকে হাইপারটোনিক এর দিকে যাবে। এ হচ্ছে হাইপারটোনিক, একসাথে দুটো হয়ে গেল, এটা হচ্ছে হাইপার আর এটা হচ্ছে হাইপো। তো হাইপো থেকে হাইপারের দিকে অভিস্রবণ ঘটে। তাহলে আমরা একসাথে হাইপারও করে নিলাম। ঠিক আছে, হাইপো আর হাইপার দুটোই একসাথে করে নিলাম।
তাহলে হাইপার হাইপার কোনটা? এ হচ্ছে বি এর তুলনায় হাইপার, আর বি হচ্ছে এর তুলনায় হাইপো। আর হাইপোর দিক থেকে হাইপারের দিকে কী হয়? অভিস্রবণ ঘটে। দ্যাটস ইট, যেমন আমি লাল চিহ্ন দিয়ে দেখালাম। তাহলে আমাদের এটা বুঝতে পারলাম, ব্যাপারগুলো ক্লিয়ারলি হয়ে গেল। এইবার তোমাদের কাছে কিছু প্রশ্নের আলোচনা আমি করবো এখন, সেটা আমরা করে নিই। একটা পাত্র আছে, এই পাত্রে ডিস্টিল ওয়াটার বা পাতিত জল রাখা হলো। পাতিত জল। আর একটা পাত্র নেওয়া হলো, এর মধ্যে 0.84% NaCl দ্রবণ নেওয়া হলো। আর একটা পাত্র নেওয়া হলো, যেখানে NaCl দ্রবণই নেওয়া হলো, কিন্তু ওটা 4% NaCl দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কি লিখলাম? এটাকে আমরা লোহিত রক্তকণিকা বোঝাচ্ছি। ঠিক আছে, লোহিত রক্তকণিকা, এই লাল ডটটা। এবার লোহিত রক্তকণিকার যে কনসেন্ট্রেশন, সেটা হয় 0.84%। 0.84%। তার মানে কি? বোঝার চেষ্টা করবে এবার যে আমি কি বলতে চাইছি। ধরো এই লোহিত রক্তকণিকাকে তুমি এই পাত্রের মধ্যে ফেলছো, যেখানে পাতিত জল। তো দেখো, পাতিত জলের কনসেন্ট্রেশন 0.84%-এর চেয়েও কম। তার মানে লোহিত রক্তকণিকার তুলনায় এই পাতিত জলের যে পাত্রটা আছে, এই যে দ্রবণ পাতিত জলটা কি হাইপোটনিক, অর্থাৎ এটা হাইপোটনিক। আর লোহিত রক্তকণিকার ভিতরের যে রসটা আছে সেটা হচ্ছে হাইপারটনিক। তাহলে এই দ্রবণটা হচ্ছে হাইপোটনিক। সুতরাং এখানে যদি আমি এবার এই লোহিত রক্তকণিকাটাকে এখানে ফেললাম, তাহলে কি হবে? এই লোহিত রক্তকণিকা এখানে ফেলার পরই এইটা জল কি করবে? এর ভিতরে প্রবেশ করতে থাকবে, কারণ এটা হাইপোটনিক। হাইপো থেকে হাইপারের দিকে যায়, আমরা একটু আগেই দেখলাম। তার ফলে এই লোহিত রক্তকণিকাটা কী হবে? ফেটে জলের মধ্যে মিশে যাবে, অর্থাৎ ফেটে যাবে পুরোটা। জলটা লাল হয়ে গেল। ঠিক আছে, ফেটে গেল। এটা বোঝানোর জন্য আমি লাল করলাম পুরোটা। এটা কী করলো? ফেটে গেল। তাহলে একে যখন এখানে দিচ্ছি লোহিত রক্তকণিকাকে, ঠিক আছে, তখন এটা কি হচ্ছে? ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে লাল হয়ে যাচ্ছে। এবার যখন একে এখানে দিচ্ছি,
তাহলে এর কোনো চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ এর যে কনসেন্ট্রেশন আর এর যে কনসেন্ট্রেশন সেটা সেম, তাহলে এরা কি একে অপরের আইসোটোনিক। কি আইসোটোনিক। এই আইসোটোনিক হওয়ার জন্য আমি কি বলেছিলাম, আইসোটোনিক দ্রবণ যদি দুটো থাকে তাহলে কোনো আদান প্রদান কিছু হবে না, ঠিক আছে, বা অভিস্রবণ হবে না। সুতরাং লোহিত রক্তকণিকা যেমন বাইরে ছিল তেমন ভিতরেও ওই অবস্থাতে থাকবে। এবার যদি তুমি এই লোহিত রক্তকণিকাকে এর মধ্যে দাও, তাহলে কি হবে, চুপসে যাবে। কি হবে? চুপসে যাবে। কেন? কারণ এই দ্রবণটা হচ্ছে হাইপারটনিক, এর থেকে এর কনসেন্ট্রেশন বেশি, সুতরাং এটা হয়ে গেল হাইপারটনিক। তাহলে ভিতরের থেকে যত রক্তের ভিতরে যত রস ছিল, জল ছিল, দ্রবণ ছিল, সব কী হবে, বাইরে বেরিয়ে আসবে। কারণ রক্তর ভিতরটা হয়ে গেল এবার হাইপোটনিক। আর হাইপোটনিক থেকে কি হচ্ছে, জলের ভিতরে এই যে 4% NaCl দ্রবণ আছে, 4% NaCl মানে পার্সেন্টেজটা বেশি, মানে ঘনত্বটা বেশি। তাই জন্য ঘনত্ব বেশি হওয়ার জন্য এখানে কি হচ্ছে, রক্ত থেকেই রসগুলো সব জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, তাই লোহিত রক্তকণিকাটা চুপসে যাচ্ছে। ঠিক আছে? তো এই হলো একটা প্রশ্ন, যে লোহিত রক্তকণিকাকে পাতিত জলে লোহিত রক্তকণিকাকে পাতিত জলে 0.4% NaCl দ্রবণে বা 4% NaCl দ্রবণে যদি মেশানো হয় তো কী হবে, পাতিত জলে দিলে জলটা হয়ে যায় হাইপোটনিক, আর রক্তর ভিতরের অংশটা হয়ে যায় হাইপারটনিক। আর তার ফলে কি হবে, জল কি করবে, রক্তের ভিতরে প্রবেশ করতে থাকবে এবং জল ফুলতে ফুলতে একসময় ফেটে যাবে, ফেটে এখানে ছড়িয়ে ছিটিয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে দুজনেরই কনসেন্ট্রেশন সেম, তাই জন্য এরা যাকে অপরের আইসোটোনিক, অর্থাৎ সেম অভিস্রবণ চাপ, অর্থাৎ এদের মধ্যে কোনো অভিস্রবণ দেখা যাবে না। আর এটার ক্ষেত্রে যদি দেখো, এটার ক্ষেত্রে দেখতে হবে যে এর কনসেন্ট্রেশন, দ্রবণের কনসেন্ট্রেশনটা বেশি, 4% দ্রবণে যদি দাও তাহলে 4% দ্রবণটা হাইপারটনিক হয়ে গেল, আর রক্তের ভিতরের রসটা বা দ্রবণটা হাইপোটনিক হয়ে গেল। তো আমরা জানি হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে অভিস্রবণ ঘটে, অর্থাৎ লোহিত রক্তকণিকার ভিতর থেকে সমস্ত রস বা জলীয় অংশটা বাইরে বেরিয়ে আসবে এবং লোহিত রক্তকণিকাটি চুপসে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। চলো নেক্সট একটা কোশ্চেন আমরা দেখে নিই। বলছে ডক্টরবাবু, আমাদের কারো যদি হাই ব্লাড প্রেশার হয়, উচ্চ রক্তচাপ হয়, তাহলে ডক্টরবাবু তাদেরকে লবণ খেতে বারণ করে। এর কারণ এই যে পাই ইজ প্রপোর্শনাল টু সি, কনসেন্ট্রেশনের সাথে সমানুপাতিক। তো লবণ যদি খায় তাহলে রক্তের গাঢ়ত্ব বেড়ে যায়। রক্তের গাঢ়ত্ব যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, ওর অভিস্রবণ চাপও বেড়ে যাবে, তারপরে চাপ বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে ডাক্তার বলে উচ্চ রক্তচাপ রোগীগুলোকে লবণ না খেতে, কারণ তার অলরেডি পাইটা বেশি আছে, এবার পাই আরও যদি বাড়ে তো সমস্যা হবে। ঠিক আছে, কারণ লবণ খেলে কনসেন্ট্রেশন বেড়ে যাবে, কনসেন্ট্রেশন বাড়লে পায়ও বেড়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আরও একটা কোশ্চেন আছে, রিসেন্টলি তোমরা কোভিডের ইঞ্জেকশন নিচ্ছ, তো এই ইঞ্জেকশনে যে নিডলটা থাকে
এটা আমাদের পিস্টন, এটা ইঞ্জেকশন। এখানে যে নিডলটা থাকে, এই নিডলটা খুব সূক্ষ্ম হয়। এই নিডলটা কী হিসাবে কাজ করে জানো? অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করে। এই নিডলটা অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করে। এবার যদি ইঞ্জেকশনে যে ওষুধটা নেয়, ওই ওষুধটার মধ্যে ওষুধটার গাঢ়ত্ব যদি আমাদের শিরাতে যখন ইঞ্জেকশনটা প্রবেশ করানো হয়, ঠিক আছে, হাতের শিরাতে, তখন এর ভিতরে এটা অর্ধবেদ্য পর্দা, এটা অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করছে। এবার এর গাঢ়ত্ব যদি বেশি হয়ে যায়, ইঞ্জেকশনের যে ওষুধটা, এটা ইঞ্জেকশনের ওষুধের গাঢ়ত্ব যদি আমাদের রক্তের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে রক্তটা কী হয়ে যাবে? হাইপোটনিক। আর এর মধ্যে যে দ্রবণটা ওষুধের থাকবে সেটা হয়ে যাবে হাইপারটনিক। তখন কি হবে? হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে অভিশ্রবণ হবে এই অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে। তার ফলে রক্ত সিরিঞ্জে চলে আসবে, ইঞ্জেকশনের জায়গাটাতে চলে আসবে, অর্থাৎ রক্ত এখান থেকে বেরোতে শুরু করবে শিরা দিয়ে। সেই কারণে ওষুধের গাঢ়ত্ব কখনো রক্তের গাঢ়ত্বের চেয়ে বেশি হওয়া উচিত না। এই জন্য দেখবেন জল দিয়ে ওটাকে লঘু করা হয়, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, দ্বিতীয় ওর সাথেই হয়, যদি এর গাঢ়ত্ব কম হয় তাহলে কি হবে? যদি এর গাঢ়ত্ব কম হয় তাহলে এ হয়ে যাবে হাইপোটনিক, এখানে হয়ে যাবে হাইপোটনিক, রক্ত হয়ে যাবে হাইপারটনিক। তার ফলে নিজের মনেই খুব স্পিডে এটা প্রবেশ করবে ভিতরে দ্রবণটা, তার ফলে শিরাতে প্রচুর ব্যথা হবে, ঠিক আছে। সেই কারণেও আমরা কি করা হয়, যখন ইঞ্জেকশন দেওয়া হয়, এই দ্রবণটাকে রক্তের দ্রবণের সাথে কনসেন্ট্রেট করা হয়, লেখা থাকে যে এত এম এর সাথে এত এম জল মেশাতে হবে, ঠিক আছে। ওই অনুসারে ওরা মেশায়, মিশিয়ে সমান করে গাঢ়ত্ব এবং তারপরে আমাদের দেয়। তার ফলে না ব্যথা খুব বেশি হয় আর না রক্ত বাইরে বেরিয়ে আসার চান্স থাকে। তাহলে আরও কিছু কোশ্চেন আছে, যেমন মানুষের গলা, এই যে গলাতে যদি ব্যথা হয় তাহলে অনেক সময় আমাদের কী হয়, গলাতে ব্যথা হলে পারে বা গলার সমস্যা যখন হয় তখন টনসিল হয়। টনসিল যখন হয়, তো এই টনসিলে কী হয়, এখানে আমাদের গলাতে কিছু রস জমা পড়ে যায়, জল জমা হয়ে যায়। কিন্তু আমাদেরকে ডাক্তারবাবু বলে গার্গিল করতে। যখন আমরা গার্গিল করি কী দিয়ে? লবণ জল দিয়ে, তখন এই লবণ জলটা হয়ে যায় হাইপারটনিক। আর এর মধ্যে যে জলটা জমে থাকে সেটা হয়ে যায় হাইপোটনিক, ঠিক আছে। এই হাইপোটনিক হওয়ার জন্য এই হাইপারটনিক জল আমরা ভিতরে যাচ্ছি, গার্গিল করছি, এই হাইপোটনিক হয়, তার ফলে এখান থেকে অভিস্রবণ হয়, যেটা বাইরে চলে আসে। বাইরে যে জলটা, লবণ জলটা দিচ্ছি ওর সাথে মিশে যায় বাইরে এসে, এর ফলে এখানে জলটা যা জমে থাকে যার জন্য ব্যথা সৃষ্টি হয়, সেটা আস্তে আস্তে কমতে থাকে। যত বেশি গার্গিল করব তত বেশি জল এখান থেকে বেরোতে বেরোতে একসময় গলাটা ঠিক হয়ে যায়। এই কারণে ডাক্তার গলার সমস্যার জন্য বা বিশেষ করে টনসিল হলে পরে আমাদের লবণ জল দিয়ে গার্গিল করতে বলে, নুন জল দিয়ে। তাহলে আমাদের এখানে আজকে এই টপিক সাথে চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর, ঠিক আছে, তোমরা রিভিশন করবে, রিভিশন করে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, এবং এর ম্যাথামেটিক্সের পার্ট আমরা খুব তাড়াতাড়ি করাবো। আগে আমরা চ্যাপ্টারগুলোকে আগে এক ধার থেকে কমপ্লিট করি, তারপরে আমরা ম্যাথামেটিক্স পার্টটা শুরু করব। প্রশ্ন সলিউশন যখন শুরু করব তখন ম্যাথামেটিক্স পার্টটাও নিয়েও আলোচনা হবে। তার আগে তোমরা বইয়ের উদাহরণের যে ম্যাথামেটিক্সগুলো আছে সেগুলো রীতিমতো প্র্যাকটিস করতে থাকো, কারণ এগুলো সহজ সহজ অঙ্কগুলো উদাহরণে আছে। কারণ এর থেকে একটু যখন বেশি ভারী প্রশ্ন আলোচনা করব তখন তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই কারণে উদাহরণের অঙ্কগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।
বাই।